আপনাকে আবারও ধন্যবাদ সম্মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কে একটি প্রশ্ন এসেছে বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলে তো টাকা পাবে কোথায়? প্রশমনে তো অনেক টাকা প্রয়োজন, বাংলাদেশে তো টাকা নেই, ওনারাই বললেন। প্রশ্ন হচ্ছে, আপনি যখন বলছেন বাংলাদেশে সোলার প্যানেল বসাবেন, আপনি যখন বলছেন বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্রিক টেকনোলজির যে ট্রান্সফার আনবেন, আপনারা কি জানেন আসলে এই যে বা আমরা যে টাকাগুলো আসলে গ্রান্ট হিসাবে পাই, ওই টাকাগুলো গ্রান্ট হিসাবে আসে মূলত অভিযোজনের কার্যক্রমে, অভিযোজন প্রকল্পগুলোতে। আর গ্রিন ক্লাইমেট ফান্ড প্রশমনে মূলত ঋণ দেয়। তার মানে আপনি ঋণের ফাঁদে কোন জায়গাটিতে পড়ছেন? প্রশমনে পড়ছেন, অভিযোজনের জায়গাটিতে পড়ছেন না। এই জিনিসটি আজকে পক্ষদলকে বিতর্কে বুঝতে হবে। এক, দ্বিতীয়ত আজকে ওনারা আবারও বললেন, অনেক কথা বললেন সোলার সিস্টেম প্যানেলের কথা। দেখেন 2035 সালের মধ্যে NDC 3-এ যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে সেখানে 25,751 মেগাওয়াট নতুন সক্ষমতা প্রয়োজনের, যার জন্য প্রায় $12.1 বিলিয়ন বিনিয়োগ করা প্রয়োজন। অথচ বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা মাত্র 1,314.7 মেগাওয়াট, অবদান 3.6%। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, 2008 সালে নবায়নযোগ্য জ্বালানি নীতি অনুযায়ী 2021 সালের মধ্যে 10% জ্বালানি নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে আসার কথা ছিল, কিন্তু এসেছে না, শুভঙ্করের ফাঁকি এসেছে। বরং আমরা দেখেছি 30টির বেশি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করা হয়েছে। তাহলে কথা হচ্ছে, এই সময়টিতে আপনি বাংলাদেশের মানুষকে আসলে কিভাবে চালাবেন? আপনি যদি আজকে থেকে অভিযোজন প্রকল্পে একেবারেই টাকা বন্ধ করে দেন, আপনি যদি শুধুমাত্র প্রশমন কেন্দ্রিকই আজকে নজর দিতে চান, আজকে দেখুন তো আপনি এখন কি বাংলাদেশে যে পরিমাণ ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, আইলা হয়, এই সকল জায়গায় মানুষকে আসলে আপনি কেন মারা যেতে দেখেন না? আপনি অভিযোজন প্রকল্পটি বেশি নিয়েছিলেন এই জন্য, ওই জায়গায় প্রচুর পরিমাণে যে শেল্টারগুলো করা হয়েছে। আজকে ওনারাই বলছেন আমাদেরকে যে অভিযোজন প্রক্রিয়াটি নাকি সহজলভ্য নয়, আজকে সবচেয়ে সহজলভ্য প্রক্রিয়াটি হচ্ছে প্রশমন। এই জায়গায় আপনাকে ভাবতে হবে, বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টি অভিযোজন কার্যক্রম সম্পন্ন হয়েছে, প্রত্যেকটি অভিযোজন প্রকল্পগুলো কিভাবে নেওয়া হয়? ওইখানে একটি স্থানীয় সংযোগ থাকে। অভিযোজন প্রকল্পগুলো নেওয়া হয় ওই স্থানে যে বাস্তুতন্ত্র থাকে, ওই স্থানে যে সংস্কৃতি থাকে, এই জিনিসটিকে টিকিয়ে রাখার জন্য। যে অত্যাবশ্যকীয় ক্ষতি আপনার হয়ে গেছে, এই ক্ষতিগুলো যেন আপনারা না হয়, ওই জায়গাটিতে আপনাকে অভিযোজন আপনাকে একটু হলেও টিকিয়ে রাখে। কিন্তু এই জায়গায় প্রশমন কিভাবে টিকিয়ে রাখে, আজকে পক্ষ দলের জন বক্তার কাছ থেকে কোনো উত্তর নেই। ওনারা আজকে আমাদেরকে বললেন কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজ প্রযুক্তির কথা, আধুনিক শক্তি ব্যবস্থার কথা, অফশোর উইন্ড এনার্জি যে প্রকল্পগুলো, বৃহৎ আকারের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। আর সবচাইতে এসব কথাও বাদ দিই, পৃথিবীতে সবচাইতে গ্রিন এনার্জি সিস্টেম কি জানেন? সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে নিউক্লিয়ার ফিউশনে যাওয়ার মতো সক্ষমতা আছে কিনা? অর্থাৎ এই প্রত্যেকটি জায়গায় টাকাগুলো কিভাবে আসবে? আজকে পক্ষ দলের কাছ থেকে কোনো উত্তর আছে? উত্তরটি হচ্ছে না। ওনারা আজকে দেখেন বললেন, বিজ্ঞ সভাপতি একটু লক্ষ্য করুন, দেখুন এমন কিছু প্রশমন কার্যক্রম আছে, যেই প্রশমন কার্যক্রম আপনি কখনো অভিযোজন প্রক্রিয়ার মধ্যে না আনলে আপনি সেই প্রশমন কার্যক্রমগুলো আসলে বাস্তবায়ন করতে পারবেন না। সেগুলো কি কি? আপনি জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো নির্মাণ করবেন, আপনার ইচ্ছা আপনি আসলে জলবায়ু স্থিতিস্থাপক কাঠামো নির্মাণ করবেন। আপনি যখন এটি অভিযোজনের মধ্যে পেলেন, তখন আপনাকে চিন্তা করতে হয় এই জলবায়ু স্থিতিস্থাপক কাঠামোটি কোন অঞ্চলের জন্য বেশি দরকার, কারা সবচেয়ে বেশি পরিমাণে ভালনারেবল কন্ডিশনে আছে, আপনি ঠিক কোন জায়গার জন্য কোন অঞ্চলের জমি দিবেন, কোন অঞ্চলে কোন ধরনের ধানজাত উৎপন্ন করবেন। এই জিনিসটি আসলে বৃহৎ করে আসে অভিযোজনের মধ্যে। আপনি অভিযোজনের মধ্যে ঢুকলেই আপনি ওই স্থানের জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করেন, আপনি ওই অঞ্চলের জনগণের সংস্কৃতির কথা চিন্তা করেন। তাই একেবারে বিতর্কের শেষ পর্যায়ে আমরা বিশ্বাস করি, দেখেন আমরা বরফ যুগ পার করেছি, মরুভূমির বিস্তার পার করেছি, অতিমারি মহামারী সবকিছু পার করেছি অভিযোজনের মাধ্যমে, এবং এই জলবায়ু পরিবর্তন মোকাবেলাও আমরা পার করবো অভিযোজনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি।